হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রিডিং ভিলগ চ্যানেল মিস লিটক দিয়েছে। আমরা পড়ছি অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক্যাল ফ্যালাসি, কুযুক্তি পরিচিতি। নাওয়েদ ইকবালের লেখা অসম্ভব ইন্টারেস্টিং একটা বই, যেটা আমাদেরকে ভাবতে সাহায্য করবে বা ভাবতে সাহায্য করতে শেখাচ্ছে। আজকে যে এপিসোডটা, তার নাম হচ্ছে চক্রাকার যুক্তি বা সার্কুলার রিজনিং। তো আসেন একটা নতুন অধ্যায়ের একটা নতুন কুযুক্তি আমরা শিখে ফেলি। যখন কোনো যুক্তিতে বলা হয় ক সত্য কারণ খ সত্য এবং খ সত্য কারণ ক সত্য, তখন সেটাকে চক্রাকার যুক্তি সার্কুলার রিজনিং ব্যবহার করা হচ্ছে বলা হয়। নিচের উদাহরণটি দেখা যাক। রুমি আর অমিত দুই বন্ধু। একদিন দুজনের খুব ভাপা পিঠা খেতে ইচ্ছা হলো, কিন্তু তাদের প্রত্যেকের মা বলে এখন তারা পিঠা খেতে পারবে না। তখন দুজনে কিভাবে পিঠা খাওয়া যায় সেই ফন্দি আঁটতে লাগলো। রুমি: আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমরা রান্নাঘরে রাখা কড়াই থেকে একটা করে ভাপা পিঠা নিয়ে দুজন মিলে ভাগ করে খাই না কেন? তারপর অমিত: তুই তোর মায়ের হাঁড়িতে রাখা পিঠা নিয়ে এসে আমার মায়ের কড়াইতে রেখে দিবি। অমিত: কিন্তু তাহলে আমরা বিপদে পড়ে যাব না? মা তো বুঝে ফেলবে একটা পিঠা হাওয়া হয়ে গেছে। রুমি: তখন আমার মায়ের কড়াই থেকে একটা পিঠা নিব আর তোর মায়ের হাঁড়িতে রেখে দিব, যাতে উনি বুঝতে না পারেন। তখন তো তুই বিপদে পড়বি, অমিত বলল। রুমি: ও তাই তো, তাহলে কি করা যায়? আমার মাথায় কিচ্ছু আসছে না, মনে হচ্ছে আমরা খালি ঘুরপাক খাচ্ছি। এই ফন্দিটা চক্রাকার, তাই এই দুই বন্ধু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবে না। আরেকটা উদাহরণ দেওয়া যাক। অভিযুক্ত ব্যক্তি: জজ সাহেব, আমি মিথ্যা বলছি না, আমি ধর্মকর্ম করি আর ধার্মিক লোকেরা মিথ্যা বলে না। জজ সাহেব: আমি কিভাবে জানবো যে আপনি ধার্মিক ব্যক্তি? অভিযুক্ত ব্যক্তি: কারণ আমি কখনো মিথ্যা বলি না। এখানে অভিযুক্ত ব্যক্তি চক্রাকার যুক্তি ব্যবহার করছে। অভিযুক্ত ব্যক্তি বলছে যে সে একজন ধার্মিক ব্যক্তি, আর যেহেতু ধার্মিক ব্যক্তিরা কখনো মিথ্যা বলে না, তাই সে মিথ্যা বলছে না। আমাদের ধরে নিতে হবে সে মিথ্যা বলছে না, কারণ সেই বলছে যে সে একজন ধার্মিক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তি এখানে একই কথার মধ্যে ঘুরপাক কাটছে, এই জন্যে একে চক্রাকার যুক্তি বলে। অভিযুক্ত ব্যক্তি আসলে বলছে ক সত্য কারণ খ সত্য, আর খ সত্য কারণ ক সত্য, বা এটা সত্য কথা কারণ এটাই সত্য কথা। চক্রাকার যুক্তি যেটাকে প্রমাণ করতে চায় সেটাকেই পূর্ব ধারণা হিসেবে বা যুক্তি প্রমাণ ছাড়াই সত্য হিসেবে ধরে নেয়। কিছু কিছু চক্রাকার যুক্তি ধরতে পারা আর এর জট ছাড়ানো খুবই কঠিন। তোমার মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা হবে। নিচের উদাহরণটা দেখা যাক। চক্রাকার যুক্তি: পুরুষরা বেশি বুদ্ধিমান কারণ বিজ্ঞানীরা তা প্রমাণ করেছে। আমরা জানি বিজ্ঞানীরা সঠিক কারণ তারা পুরুষ, আর পুরুষেরা বেশি বুদ্ধিমান। জামাল: বাবা, আমাকে কেন যুক্তিবিদ্যা শিখতে হবে? বাবা: কারণ এতে তোমার বুদ্ধি খুলবে। এতে কেন আমার বুদ্ধি খুলবে? জামান বলল। বাবা: কারণ এটা তোমাকে আরো ভালোভাবে চিন্তা করতে শিখাবে। জামানের বাবা এখানে একটা খুবই সরল চক্রাকার যুক্তি ব্যবহার করেছে। উনি প্রথম কথাটাই বলেছেন, কিন্তু একই কথা বলতে ভিন্ন শব্দ ব্যবহার করেছেন। যেমন আরো প্রমাণ চায়, কিন্তু ওর বাবা সেটা দিচ্ছে না। ওর বাবা আসলে তার ছেলের প্রশ্নের উত্তর দিচ্ছে না। যখন কেউ কোনো ব্যাপারে ভালো কোনো যুক্তি চিন্তা করতে পারে না, তখন সে প্রথম কথাটাই আবার ঘুরিয়ে বলে এবং সেটাকেই সেই কথার প্রমাণ হিসেবে ধরে দিতে চায়। যখন কেউ তার যুক্তিকে সমর্থন দেওয়ার জন্য মূল প্রস্তাবটাকেই বারবার বলে, তখন সে চক্রাকার যুক্তি প্রয়োগ করে থাকে। আমরা যদি বলি সবার যুক্তিবিদ্যা অধ্যয়ন করা উচিত কারণ এতে সবারই পড়াশোনা থাকা দরকার,
তখন আমরা চক্রাকার যুক্তি ব্যবহার করছি। আরেকটা উদাহরণ দেওয়া যায়, প্রত্যেক মানুষকে লাগামহীন বাক স্বাধীনতা প্রদান করা মোটা দাগে রাষ্ট্রের জন্য উপকারী, কারণ প্রত্যেক ব্যক্তির স্বাধীন, সম্পূর্ণ সীমাহীনভাবে তার মনের ভাব প্রকাশ করতে পারাটা সমাজের স্বার্থের জন্য খুবই সহায়ক। রিচার্ড হোয়াইটলি, এলিমেন্টস অফ লজিক, 1826 ইংরেজি। এটা চক্রাকার যুক্তির একটা ধ্রুপদী উদাহরণ। অনেক খ্যাতিনামা এবং বুদ্ধিমান ব্যক্তি বেখেয়ালে এ ধরনের চক্রাকার যুক্তি ব্যবহার করছেন, আবার অনেকেই জেনে শুনে চক্রাকার যুক্তি ব্যবহার করছেন। মাঝে মাঝে আমরা কথার জাদুতে এমন মোহিত হয়ে যাই যে আমরা বুঝতেই পারি না যে যুক্তিরা আসলে চক্রাকার ঘুরছে। আচ্ছা, এবার বলেন তো দেখি, এই যে এই চক্রাকার যুক্তিটা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বা আমাদের পুরো বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে কোন বিষয়টা নিয়ে আমরা সাধারণত এই চক্রাকার যুক্তিটাকে ব্যবহার করি? দেখি পারেন কিনা বলতে। আমি কি একটা হিন্টস দিব? নারী জাতি আর ধর্ম, এই দুইটা বিষয় নিয়ে আপনি যখনই কারোর সাথে কথা বলতে যাবেন দেখবেন যে তারা আপনাকে চক্রাকার যুক্তি দিচ্ছে। হ্যাঁ, এটা বলেছে, এটা বিশ্বাস করতে হবে, তাই এটাকেই বিশ্বাস করতে হবে, এরকম কিছু একটা পার। অমুক বলেছে বা অমুক জায়গায় লেখা আছে নারীরা এরকম এরকম এরকম, তাহলে নারীদের সাথে আমরা এরকম এরকম এরকমই করব। বিশেষ করে ধর্ম নিয়ে এই চক্রাকার যুক্তিটা আমরা অনেক 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 বেশি ব্যবহার করি এবং কোনো কোয়েশ্চেন ছাড়াই এটাকে মেনে নিতে হবে, কারণ বলা হয়েছে, লেখা হয়েছে, এই টাইপের কিছু কথা দিয়ে আপনাকে এই চক্রাকার, এই লুপের মধ্যে, এই সার্কুলার রিজনিং এর মধ্যে আপনাকে আটকিয়ে ফেলবে। মজার না? এখানে প্রথম যে গল্পটা বলেছিল যে একটা ছেলে বলছে যে আমি তাদের দুজনের মাই কিন্তু ভাপা পিঠা বানিয়েছে এবং দুজনের মাই তাদেরকে নিষেধ করেছে যে ভাপা পিঠা খেতে পারবে না। আমার মনে হচ্ছে কি এই উদাহরণটা একটু ভালো মতো আমাদেরকে বোঝা উচিত, এই জন্য আমি উদাহরণটাকে রিপিট করছি। যখন আমরা একই লজিককে ঘুরায় ফিরায় বারবার করে বলতে থাকি, হ্যাঁ এটা, কারণ এটার কথা হচ্ছে এটা সত্য, ধর্মগ্রন্থে লেখা আছে ধর্ম সত্য, তাই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ধর্ম সত্য। আমি ধার্মিক, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই আমি বলছি আমি মিথ্যা কথা বলি না, তার মানে হচ্ছে আমি মিথ্যা কথা বলি না। এটা কিন্তু প্রমাণ করার কোনো উপায় নেই। আপনি ঘুরে ফিরে একই কথা বলছেন যে না, বলা সবাই বলে যে ধার্মিকরা মিথ্যা কথা বলে না, আমি ধার্মিক তাই আমি মিথ্যা কথা বলি না, এটা কোনো কথা হইতে পারে না। কারণ মিথ্যা কথা বলার জন্যে বিশেষ করে দেখা যায় ধার্মিকরাই প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে, কারণ ধর্ম তাদের একটা আশ্রয়। এই ধর্মের আমাদের ব্যক্তিগত জীবনও দেখবেন যে আমাদের ফ্যামিলিতে যাদের বাবা মারা গেছে তাদের দেখবেন যে আমাদের বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের কিছু ঝামেলা শুরু হয়ে যায় এবং এই ঝামেলাগুলো যারা শুরু করে তারা দেখবেন তারা কিন্তু খুবই ধর্মপ্রাণ মানুষ, তারা কিন্তু খুবই ধর্মকর্ম করছে। এই সাথে মৃত ভাইয়ের সম্পত্তি, মৃত ভাইয়ের ছেলে মেয়েদের সাথে সম্পত্তি নিয়ে গ্যাঞ্জাম করা, এগুলোকেও কিন্তু তারা স্যামুলটেনিয়াসলি চালিয়ে রেখেছে। সো ব্যাপারটার মধ্যে কিন্তু হ্যাজ। এবং আমি ওদের একটা নিউজে পড়েছিলাম যে একজন বাবা, তিনি মারা গেছেন, তার 6 ছেলে মেয়ে মিলে বাবার লাশটাকে উঠানের মধ্যে রেখে তার 6 ছেলে মেয়ে মিলে মারামারি কামড়াকামড়ি করছে সম্পত্তির ভাগাভাগি নিয়ে। সো আচ্ছা, ওই উদাহরণটা, ভাপা পিঠা খাওয়ার উদাহরণটা আমি আরেকবার বলে তারপর আমরা আমাদের এক্সারসাইজে চলে যাব। আজকে আমরা পড়ছি চক্রাকার যুক্তি, সার্কুলার রিজনিং, যে রিজনিংটা চক্রাকারে ঘুরতে থাকে। Since I am a religion person, I don't lie. I don't lie because I am a religion person. So I am a religious person. So এই যে কথাটা এরকম ঘুরতে থাকছে, এটাকেই সার্কুলার রিজনিং বা চক্রাকার যুক্তি বলে। ওই উদাহরণটা যেটা দুই বন্ধু, আমার কাছে উদাহরণটা খুব ভালো লেগেছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা বুঝতে হলে আমাদের এই উদাহরণটা আমাদেরকে হেল্প করবে। দুই বন্ধু পিঠা খাচ্ছে, ভাপা পিঠা খেতে চেয়েছে এবং দুজনের বন্ধুর মাই ভাপা পিঠা বানিয়েছে এবং দুজনের মাই নিষেধ করেছে। তো একজন বলতেছে যে আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আমরা রান্নাঘরে রাখা কড়াই থেকে একটা ভাপা পিঠা নিয়ে দুজন মিলে ভাগ করে খাই, তারপর তুই তোর মায়ের হাঁড়ি থেকে একটা পিঠা নিয়ে এসে আমার মায়ের কড়াইতে রাখবি। আরেক বন্ধু বলছে কিন্তু তাহলে তো বিপদে পড়ে ফেলবো, আমার মা তো বুঝে ফেলবে যে পিঠাটা হাওয়া হয়ে গেছে, তখন আমার মায়ের কড়াই থেকে একটা পিঠা নিয়ে তোর মায়ের কড়াইতে রেখে আসবো যাতে তারা বুঝতে না পারে, তখন তো তুই বিপদে পড়বি। ও ব্যাপারটা কি বুঝেছেন? এই যে একটা ভাপা পিঠা, আমি
ওর মায়ের কাছ থেকে ভাপা পিঠা খেয়ে এই পিঠাটা ওর কাছে রেখে আসতেছি। আবার যখন এই মা তার ভাপা পিঠা চেক করতে আসবে তখন আমি আবার এটা নিয়ে ওখানে রেখে আসতেছি, আবার ওই মা যখন চেক করবে তখন আমি ওটা নিয়ে ওখানে রেখে আসতেছি। এভাবে কিন্তু করা সম্ভব নয়। কিন্তু আপনি এটা লুপের মধ্যে হয় দেওয়া নেওয়া লুপের মধ্যে আটকে যাবেন, নাহলে একটা সার্টেন পিরিয়ডে দেওয়া নেওয়া করতে যে আপনি ধরা খেয়ে যাবেন। এবং ধর্মের যে ব্যাপারটা বলছি যে কোনো একটা মামলার কারণে হয়তো সে জাজের সামনে দাঁড়িয়ে আছে এবং সে জাজের সামনে দাঁড়িয়ে বলছে, সিন্স আই এম আ রিলিজিয়াস পার্সন সো আই ডোন্ট লাই, I don't lie because I am a religious person. So এটা একটা লুপের মধ্যে। এখন ম্যাজিস্ট্রেট কিভাবে বুঝবে, একটা লয়ার কিভাবে বুঝবে, বা একটা জাজ কিভাবে উইল আইডেন্টিফাই যে সে মিথ্যা কথা বলছে না? কারণ উনি রিলিজিয়াস দেখে উনি মিথ্যা কথা বলছেন, এটা তো হইতে পারে না। আপনি রিলিজিয়াস দেখে আপনি আসলে কি করছেন এটা আসলে আমরা ঠিক আমাদের মন মানসিকতার জগতে এটা কি করি বা কি বলি এটা একটু আমাদের মাথায় ঢুকে যে আমরা প্রমাণ করতে হবে না, আমাদের অ্যালিবাই লাগবে। যে ধরেন আমি বলছি যে আমাকে অ্যাকুজেশন দেওয়া হচ্ছে যে আমি খুন করেছি, আমি বলছি যে না আমি খুনটা করি নাই, কারণ আমি রিলিজিয়াস পার্সন, আমি বলছি আমি মিথ্যা কথা বলি না, সো খুনটা আমি আসলে করি নাই। এটা কিন্তু কোনো প্রমাণ হলো না, তাই না? যদি ওই লোকের যেই অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে বা ঠিক ওই মুহূর্তে আমি কোথায় ছিলাম, তার সাথে আমার রিলেশনশিপটা কেমন, তাকে খুন করে ফেলা পিছিয়ে আমার মোটিভটা কি, এরকম অনেক 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 ধরনের জিনিসপত্র আছে যেটা আমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, তাই না? সো আমি এক কথায় আমি রিলিজিয়াস দেখে আমি মিথ্যা বলছি না, এবং আমি বলছি আমি খুনটা করছি না, তার মানে এই না যে আমি আসলে খুনটা করছি না। সো দারুণ এই চক্রাকার কুযুক্তিটা আমরা আমাদের দেশে আমরা মায়া মানুষ এটা বলছে, আরে মায়া মানুষের তো বুদ্ধি হাঁটুতে, আরে মায়া মানুষের বুদ্ধি হাঁটুতে, মায়া মানুষ এটা বলছে, মায়া মানুষকে এটা করা উচিত না। আর ধর্ম, এই দুইটা বিষয়কে নিয়ে আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন। এবং আমি খুবই খুশি হব যদি কমেন্টে এই যে সার্কুলার রিজনিং বা চক্রাকার যুক্তি নিয়ে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা আসলে কি করি সেটা যদি আপনারা চিন্তা করে আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি খুব খুশি হব। চলেন আমরা আমাদের এক্সারসাইজগুলোতে চলে যাই। এবং আজকের অধ্যায় এক্সারসাইজের শেষে গত যে আমরা এপিসোডটা আমরা পড়েছিলাম, যেটার নাম ছিল হচ্ছে পূর্ব ধারণা কি, আমরা সেটার কিছু এক্সারসাইজ আমরা করেছিলাম, আমরা সেটার অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। সো শুরু করি। আমরা পড়ছি সার্কুলার রিজনিং, চক্রাকার যুক্তি। তো তার এক্সারসাইজগুলো আমরা এখন শুরু করব। 1, নিচের কোন উদাহরণগুলোতে চক্রাকার যুক্তি ব্যবহার করা হয়েছে? আরেকটা এক্সারসাইজটা শুরু করার আগে আমরা যে চক্রাকার যুক্তির একটা ধ্রুপদী উদাহরণ দেওয়া হয়েছে, এটাকে আমরা আরেকটু একটু রিভিউ করে নিই। প্রত্যেক মানুষকে লাগামহীন বাক স্বাধীনতা প্রদান করা মোটা দাগের রাষ্ট্রের জন্য উপকারী, কারণ প্রত্যেক ব্যক্তির স্বাধীন সম্পূর্ণ সীমাহীনভাবে তার মনের ভাব প্রকাশ করতে পারাটা সমাজের স্বার্থের জন্য খুবই সহায়ক। কেন সহায়ক, কিভাবে সহায়ক? আমরা যদি লাগামহীন বাক স্বাধীনতা পাই, মানে আমরা আমাদের মনের অনুভূতি, কথা বলার স্বাধীনতা। বাক স্বাধীনতা এই না যে আপনি একটা মানুষকে, বিশেষ করে একটা রাস্তায় একটা মেয়েকে তার কোনো আচরণ, তার কোনো কথাবার্তা, তার পোশাক আপনার পছন্দের জন্য দেখে আপনি তাকে পিড়িতে চলে যাবেন, আপনি তাও করতে পারেন না। এবং এই লাগামহীন বাক স্বাধীনতা প্রদান করা মোটা দাগে রাষ্ট্রের জন্য উপকারী, কারণ প্রত্যেক ব্যক্তি স্বাধীন সম্পূর্ণ সীমাহীনভাবে তার মনের ভাব প্রকাশ করতে পারাটা সমাজের স্বার্থের জন্য খুবই সহায়ক। এটাকে বলা হচ্ছে যে এটা চক্রাকার যুক্তির একটা ধ্রুপদী উদাহরণ। এখন এই লাগামহীন বাক স্বাধীনতা বলতে আমরা কি বলছি? এখন কোনো একটা মেয়েকে দেখলে ইফটিজিং করব, এই ইফটিজিংটাও আমার বাক স্বাধীনতার মধ্যে কি পড়ে? পড়লে কেন পড়ে, আর না পড়লে কেন পড়ে না, আর পড়লেও কেন আমরা এটাকে পরিহার করব? এই যে এই বিষয়গুলা, এটা কি আমরা এখান থেকে, এই কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে মনের ভাব করাটা সমাজের স্বার্থের জন্য খুবই সহায়ক? আসলে কি তাই? এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এই বইটা পড়ার মূল সার্থকতাই কিন্তু আমাদেরকে
ভাবতে সাহায্য করবে, আমাদেরকে আরও বেশি মানে চট করে যাতে কোনো কিছুতে একটা আমরা ডিসিশন নিয়ে না নিই, এবং মানুষজন যাতে তাদের কথার জাদুতে আমাদেরকে মোহিত করে আমাদেরকে ম্যানিপুলেট করতে না পারে। আমরা যাতে যে চিন্তা করার স্বাধীনতাটা যাতে আমাদের থাকে, এবং এই চিন্তা করার স্বাধীনতা থাকলে তো হবে না, চিন্তা করার স্বাধীনতাকে আমরা কীভাবে পলিশড ওয়েতে আমরা চিন্তা করতে পারি। যে এখানে আমি যে বললাম লাগামহীন বাক স্বাধীনতা, তার মানে তো আমি ইফটিজিং করারও আমার স্বাধীনতা আছে, তা যে ইফটিজিং করতেছে তার গাইলারও আমার স্বাধীনতা আছে। সো এখানে কিন্তু এই যে আমরা একটা লুপের চক্রাকার যুক্তির মধ্যে আটকে যাচ্ছি। কেন, কি, কেন, কখন, কিভাবে, এই কোয়েশ্চেনগুলোরও অ্যান্সার করতে আমাদেরকে জানতে হতে হবে, এবং আমাদের এই যুক্তিটাকে আরও পলিশ করতে হবে। এই যে স্বাধীনতা, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এটার আসলে সার্থকতাটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং এটা বোঝার জন্য এই যে এই বইটা আমরা যে শিখছি কোনটা যুক্তি কোনটা কুযুক্তি, কোন ধরনের কুযুক্তিকে আমরা ব্যবহার করি, এবং কিভাবে আসলে আমাদের চিন্তাটাকে আমরা আরও শানিত করতে পারি, তার জন্যই কিন্তু এই বইটা আমাদের পড়া। সো আসেন আমরা এক্সারসাইজগুলো শুরু করি। প্রথম প্রশ্ন, নিচের কোনো উদাহরণগুলোতে চক্রাকার যুক্তি ব্যবহার করা হয়েছে সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। ব্যক্তি ক, খুনের জন্য মৃত্যুদণ্ড দেওয়াটা সম্পূর্ণভাবে ন্যায়সঙ্গত। ব্যক্তি খ, কেন? ক, কারণ কেউ যদি খুন করে থাকে তাকে মেরে ফেলাটা সমাজের অধিকার। এটা একটা চক্রাকার যুক্তি। মানে কেন খুন করতে যেতেছি, কারণ ওদের মেরে ফেলে সমাজের এটা অধিকার হয়। সমাজের অধিকার কি, ওরে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, ওর যদি একটা খুনের অপরাধী ওকে মৃত্যুদণ্ড দেওয়াটাই সবচেয়ে ন্যায়সঙ্গত। সো এটা একটা আমরা লুপের মধ্যে আটকে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। সো এটা একটা চক্রাকার কুযুক্তি। কেউ কাউকে মেরে ফেলে তাকে মেরে ফেলাটা সমাজের অধিকার, এটা কি আপনি কিভাবে আসলে চিন্তা করেন? এখন কিন্তু পুরো পৃথিবীতেই এই যে হত্যা করে ফেলাটা বা এই যে মেরে ফেলাটা, আরেকজনের জীবন নিয়ে দেওয়াটা, অপরাধের জন্য বা ফাঁসি দিয়ে দেওয়াটা বা মৃত্যুদণ্ড দিয়ে দেওয়াটাকে কিন্তু অনেক দেশ পছন্দ করছে না, এবং এই পছন্দ না করার পিছনে কিন্তু তাদের খুবই স্ট্রং রিজন আছে, তাই না? তো ওই রিজনটা কি, ওই রিজনগুলোকে কিন্তু আমাদের কাছে ক্লিয়ারিফাই করেন। জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে দিছে, আরে সমাজকে ওদেরকে মেরে ফেলা, ওরা যেহেতু খুন করছে ওদেরকে মেরে ফেলাটাও সমাজেরই অধিকার। সো এটা আমার কাছে মনে হচ্ছে একটা চক্রাকার যুক্তি। 2 নাম্বার, সংসদীয় নির্বাচনের রাজনৈতিক প্রার্থী। আপনারা আমার কথায় বিশ্বাস রাখতে পারেন, আমি আমার জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। এটা কিন্তু চক্রাকার যুক্তি। মানে তার কথার মধ্যেই তার কথার উত্তর, হ্যাঁ আমি এটা কারণ আমি এটা, ক সত্য খ সত্য, কারণ আমি এটা বলেছি দেখি এটা সত্য। সো এটাও একটা চক্রাকার যুক্তি আমি বলবো। 3 নম্বরে যাই, প্রেমিকা। আমার মনে হয় না তুমি আমাকে ভালোবাসো। প্রেমিক, কেন? তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমাকে তোমার সব টাকা পয়সা দিয়ে দিতে। তোমাকে সব টাকা পয়সা কেন দিতাম? কারণ তুমি আমাকে ভালোবাসো। আর যদি আমি তোমাকে ভালো না বাসি তাহলে তুমি আমাকে টাকা পয়সা দিতাম। তো ভালোবাসাটা এই যে টাকা পয়সা দেওয়া না দেওয়ার লুপের মধ্যে আটকে আছে। সো এটাও একটা চক্রাকার যুক্তি। সো এটা বুঝে আমার কাছে সহজ উদাহরণ মনে হয় কি, মানে কোনো রিজন নাই, কোনো লজিক নাই, কেন এটা বলছি তার কোনো পার্ট বাই পার্ট রিজনিং করা নাই, জাস্ট একটা আরে আমি এটা বলছি, আমি 50 বছর ধরে ব্যবসা করি। সো আমি এটা বলছি যে এখন এখানে ইনভেস্ট করলে আপনি কালকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, কারণ আমার 50 বছরের ব্যবসা অভিজ্ঞতা আছে। এটা কি যায় চক্রাকার যুক্তির মধ্যে? আচ্ছা আপনাদের কি মনে হয়, এটা কি চক্রাকার যুক্তির মধ্যে যায়? এটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। 4 নম্বর প্রশ্নে চলে যাই। যেমন আমাদের বর্তমান যে কি বলে গভর্নমেন্ট আছে, আমরা এই যে বাচ্চাগুলোকে যখন মেরে ফেলতেছিল, বাচ্চাগুলোর সাথে যখন অন্যায় আচরণ করা হচ্ছিল, তারা একটা ভ্যালিড কোনো একটা কিছু চাইছিল তখন ওদের সঙ্গে আলোচনা না করে ওদের উপর জোর করে যখন অন্য কিছু চাপিয়ে দেওয়া হচ্ছিল এবং ওদেরকে নানাভাবে দমন নিপীড়ন করা হচ্ছিল, আমরা কিন্তু সব পুরো বাংলাদেশের মানুষ কিন্তু নেমে গেছিলাম। নেমে যাওয়ার পর এখন আমরা বলছি না,
ওরা বেশি ফ্যাসিস্ট, ওরা এরকম এরকম করেছে, আমরা ফ্যাসিস্ট না, কারণ আমরা ফ্যাসিস্টদেরকে নামিয়েছি। তা আমরা যদি কিছু ফ্যাসিস্টের মতো আচরণ করি, আমরা যদি কেউ কিছু বললেই তাকে গ্রেফতার করি, তাকে মারধর করি, আমাদের সমালোচনা করলেই যদি তাকে একটা কোনো পানিশমেন্টের দেওয়ার জন্য বা মব জাস্টিস দেওয়ার জন্য আমরা উতলা হয়ে যাই, এবং তারপর আমরা যদি বলি যে আরে না না, আমরা তো এই যে কয়েকদিন আগে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে নামাইছি, আমরা যা করি ওগুলা ফ্যাসিজম না, তাহলে কি হবে? এটা কিন্তু একটা চক্রাকার যুক্তি, তাই না? এটা কিন্তু একটা সার্কুলার রিজনিং। তো হ্যাঁ, এটা আপনাদের কাছে কি মনে হয় এটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। 4 নাম্বারটাই চলে যাই, 4 নাম্বার এক্সারসাইজটায়। তোমার মৃত পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করো না, কারণ তারা মারা গেছেন, কিন্তু তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত, কারণ উনি না থাকলে তুমি তার কাছে প্রার্থনা করতে পারতে না। এটা আবার পড়ি। তোমার মৃত পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করো না, কারণ তারা মারা গেছেন, কিন্তু তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত, কারণ উনি না থাকলে তুমি কারো কাছে প্রার্থনা করতে পারতে না। এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত, উনি যে আছেন সেটাই বা আমরা কিভাবে বুঝতেছি? মানে মৃতদের কাছেও প্রার্থনা করা উচিত না, কারণ তারা মারা গেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত না, কারণ উনি না থাকলে তুমি কার কাছে প্রার্থনা করতে বা কারো কাছেই প্রার্থনা করতে পারতে না। সো এটাও আমার কাছে মনে হয় একটা চক্রাকার যুক্তি। আপনাদের কাছে কি মনে হয়? ধর্ম নিয়ে কথা বলতে ভয় লাগে আমার কাছে, কারণ আমরা জোর জবরদস্তি করে মানুষকে দিয়ে এগুলো বিশ্বাস করতে পছন্দ করি। এটার সাথে ভালোবাসার বা নিজের বোধের জায়গার খুব সমস্যা আছে। যেমন রিসেন্টলি একটা একটা সত্য ঘটনাই আমি বলি, যেটা ঐতিহাসিকভাবে সত্য ঘটনা। আমরা এই যে কদিন আগে কি হলো, হাই হোসেন বলে যে আমরা শোকটা প্রকাশ করি, ওনাকে আসলে মেরে ফেলেছিল কারা? ওরা কি ইহুদি রাস্তাটা মেরে ফেলেছিল, খ্রিস্টানরা মেরে ফেলেছিল, বৌদ্ধরা মেরে ফেলেছিল, হিন্দুরা মেরে ফেলেছিল? কে মেরে ফেলেছিল? আমাদের প্রিয় নবীর নাতিকে কারা মেরে ফেলেছিল? এবং পৃথিবীর ইতিহাসে কেন এটা একটা বর্বরতম নৃশংস হত্যাকাণ্ড? কারবালার প্রান্তরে আটকায় রাখা হয়েছিল, পানি খেতে দেওয়া হয়নি। ওখানে দুধের বাচ্চারা ছিল, ওখানে মেয়েরা ছিল। ওখানে এমনও একটা মেয়ের গল্প আছে যে তার আগের দিন মাত্র তার মেয়েটার বিয়ে হয়েছে, তার পরের দিন তার জামাই যুদ্ধে যেয়ে ওখানে শহীদ হয়ে যান। তো কারা মেরে ফেলেছে? এই প্রশ্ন কি আপনি করতে পারবেন? তো যারা মেরে ফেলেছে এবং মেরে ফেলার পর তারা আবার ওদেরকে বুলিং করতেছে, ওদেরকে শব্দের জালের মধ্যে ফেলে ওদেরকে পাপী, ওদেরকে কি বলে এটাকে, কাফের ঘোষণা দিয়ে ওদের পিছে লেগে গেছে। সো এবং অন্য একটা পক্ষ যারা মেরে ফেলেছে তাদের অনুসারীরাই এখন আবার ইসলাম ধর্মের ধারকবাহক হয়ে উঠেছে। তো তারা কারা ছিল? এই প্রশ্নগুলো করার কি আমাদের সাহস আছে এবং এটা নিয়ে কথা বলার কি আমাদের সাহস আছে? আমার মনে হয় না আমাদের সাহস আছে। যাই হোক, আমরা এখানে লজিক্যাল রিজনিং শিখতেছি, আমরা এখানে কোনটা যুক্তি কোনটা কুযুক্তি এটা পরিহার করার, কীভাবে আমরা এটাকে জানবো বুঝবো, কীভাবে আমরা আমাদের ভাবা প্র্যাকটিস করাকে আমরা আরও শানিত করবো সেটা শিখছি। তো এটা শিখতে শিখতে ধর্ম নিয়ে আমাদের মাথাও আমাদের মাথা চলে আসবে, এবং আমি আশা করি একদিন এই পৃথিবীটা এমন হবে, এই বাংলাদেশটা এমন হবে যেখানে আমি এই ধর্ম নিয়ে খুব খোলাখুলিভাবে এবং আমার মনে আমার যা কোয়েশ্চেন আসে, আমার যা বলতে ইচ্ছা করে সেটা আমি বলতে পারবো। সো এখন এটা বলতে চাচ্ছি যে চক্রাকার ধর্ম নিয়েই কিন্তু পৃথিবীতে সবচেয়ে এবং বাংলাদেশের সবচেয়ে বড় এই যে চক্রাকার যুক্তি, এটা কিন্তু ধর্ম নিয়েই আমরা করে থাকি। এবং ধর্ম নিয়ে কি কি চক্রাকার যুক্তি আপনারা দেন সেটা আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এটার জন্য পুরস্কার আছে। আমি আপনাদেরকে এত পুরস্কারের অফার দিচ্ছি, আপনারা পাত্তাই দিচ্ছেন না আমাকে, আমি বুঝলাম না। আচ্ছা যাই, 4 নম্বর কোয়েশ্চেনটাও কিন্তু আপনাদের কাছে থাকলো যে মৃত পূর্বপুরুষদের কাছে কোনো কিছু চাও না, কারণ তারা তো মারা গেছে,
কিন্তু ঈশ্বরের কাছে তোমার চাওয়া উচিত, কারণ উনি না থাকলে তুমি কার কাছে প্রার্থনা করতে, অথবা তুমি না থাকলে তুমি কারো কাছেই প্রার্থনা করতে পারতে না। মানে ঈশ্বর না থাকলে প্রার্থনা করার আর কোনো জায়গায় থাকতো না আসলে, এরকম বলতে চাচ্ছি। আসলে কি তাই? প্রার্থনা করার জন্য কি আসলে একটা ঈশ্বরের দরকার আছে? 5 নম্বর কোয়েশ্চেনে চলে। 4 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু আপনাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো নেক্সট এপিসোড পর্যন্ত। নেক্সট এপিসোডের মধ্যে কার কি মাথায় সেটা আমাকে জানাতে ভুলবেন না। 5 নাম্বার, আমার মনে হয় জ্যোতিষী শাস্ত্র আমাদেরকে ভবিষ্যতে কি ঘটবে সেই সত্যের কাছাকাছি নিয়ে যায়। তোমার কি মনে হয়? খ, আমার মনে হয় এটা একটা ভাওতাবাজি। ক, কিন্তু আমি জানি ওটা সত্য, কারণ আমি হচ্ছি কুম্ভ রাশির জাতক। আর যেসব মানুষ কুম্ভ রাশির হয় তারা খুব সহজেই সব সত্য আবিষ্কার করতে পারে। এটা খুবই চক্রাকার যুক্তি, কারণ নিজের কথার লোভ। আমি এটা বলেছি কারণ আমি এটা বলেছি দেখে আমি এটা সত্য। আমি রাশির জাতক বা জাতিকা, আমি এরকম সব সত্য সহজে আবিষ্কার করে ফেলি, আমি দেখেই বলে দিতে পারি। সো আমি যদি বলি জ্যোতিষশাস্ত্র আমাদেরকে ভবিষ্যতের সত্যর কাছাকাছি নিয়ে যায়, তাহলে এটা সত্য। এটা চক্রাকার যুক্তি। 6 নম্বর, কিশোর, আমার চিরুনিটা কে নিয়েছে? ওটা যখন আমার চাই তখন আমি খুঁজে পাই না, আর যখন চাই না তখন ওটা আমার চোখের সামনেই পড়ে থাকে। এটা কি চক্রাকার যুক্তি? আবার প্রশ্নটা ভাবি। যখন আমি এর মানে এই লুপের মধ্যেই, যখন আমি পাই না তখন আমি খুঁজি, যখন আমি খুঁজি তখন আমি পাই না, যখন আমি পাই তখন আমি খুঁজি না, যখন আমি খুঁজি তখন আমি পাই না। মানে একটা লুপের মধ্যে। সো আমার কাছে মনে হচ্ছে এটাও একটা চক্রাকার যুক্তি। কোয়েশ্চেন নাম্বার 7-এ যাই। যুক্তিবিদ্যা শিখতে আগ্রহী ব্যক্তি। আমি জানি যেসব লোক যুক্তিবিদ্যা শিখতে চায় তারা সবাই বুদ্ধিমান লোক। এটা খুব সহজ ব্যাপার। যদি তারা অত বুদ্ধিমান না হতো তাহলে তো তারা যুক্তি নিয়ে চিন্তা করতে পারতো না, বোঝাই যায় না। সবাই বুদ্ধিমান ব্যক্তি না। যুক্তিতত্ত্ব শিখলে আপনি আসলে বুদ্ধিমান হবেন না, বুদ্ধির বিষয়টা না আবার আলাদা, বুঝছেন? যে আপনি কোনো একটা সিচুয়েশনে পড়লেন, আপনি বুদ্ধি করে ওখান থেকে বের হয়ে চলে আসলেন, আর আপনি কোনো একটা সিচুয়েশনে পড়লেন, আপনি সেটাকে লজিক্যাল রিজনিং দিয়ে বুঝে শুনে না, এটা আমাকে একটু ভাবতে হবে। দান তো এটা একটু ভাবি। আপনাকে যৌক্তিক মানুষ হওয়া আর বুদ্ধিমান মানুষ হওয়া কি এক? একটা কুকুর, ছোট্ট একটা বাচ্চা কুকুরের গায়ে যদি আগুন লেগে যায়, আপনি যদি বুদ্ধিমান হন, আপনি যদি যৌক্তিক হন, আপনি কি করবেন? আপনি কি কোনো কিছু না ভেবেই ঝাঁপ দিয়ে আগুন থেকে ওই কুকুরের বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসবেন? ওইটা কি আপনাকে একটা যৌক্তিক মানুষ প্রমাণ করছে, নাকি একটা বুদ্ধিমান মানুষ প্রমাণ করছে, নাকি আপনাকে একজন খুবই মানবিক মানুষ, মানে যে মানুষটার মতো অনেক ইমোশনালি যে অনেক স্ট্রং, যার ইমোশনস অনেক স্ট্রং, যে একটা মানুষকে বা একটা কুকুর ছানাকে বাঁচাতে সে নিজের জীবনটা বাজিতে লাগিয়ে দিতেও সে কার্পণ্য বোধ করে না। সো এখানে কিন্তু 3টা আলাদা আলাদা বিষয় আসতেছে, তাই না? এক যৌক্তিক মানুষ, বুদ্ধিমান মানুষ, একটা মানবিক মানুষ। হ্যাঁ, যুক্তিবিদ্যা যদি আপনি শিখেন, আপনি কিঞ্চিত বুদ্ধিমান আপনি হবেন। আপনি বুঝে শুনে ভেবে চিনতে আপনি কাজটা করবেন। এই বুদ্ধির পরিমাপটা আসলে, এই প্রশ্নটা কিন্তু আমার কাছে একটু খুব ট্রিকি মনে হচ্ছে। আমার কাছে মন বলছে যেহেতু একটা লুপের মধ্যে, এটা যে একটা লুপ কোয়েশ্চেন বা অ্যান্সার, এটা আমি ধরতে পারছি। এটা আমার কাছে মনে হচ্ছে চক্রাকার যুক্তি। কিন্তু কেন এটা চক্রাকার যুক্তি? যে বুদ্ধিমান আর যুক্তিবিদ্যার মধ্যে যে আমি আটকায় গেলাম, এটা মানে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি মানে যে বুদ্ধিমত্তাকে আমি আসলে কিভাবে ডিফাইন করব, মানে একজন যুক্তিবাদী মানুষ আর একজন বুদ্ধিমান মানুষের, একটা যুক্তিবাদী মানুষ একটা বুদ্ধিমান মানুষের কোনো একটা জায়গায় একটা জয়েন্ট হবে, কোনো একটা জায়গায় একটা কমন পেরিফেরি থাকবে।
কিন্তু দুইটা আমার কাছে মনে হচ্ছে আলাদা, কিন্তু এটাকে আমি কীভাবে এক্সপ্লেন করবো সেই জিনিসটা এখন আমার চট করে মাথায় আসছে না। সো এটা আপনাদের কাছে, ইয়েস আমার ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে এটা আমার কোয়েশ্চেন থাকলো, এই যে 7 নাম্বার যে প্রশ্নটা, এটা আপনাদের কাছে কি মনে হচ্ছে? যুক্তিবিদ্যা শিখতে আগ্রহী ব্যক্তি সে বলছে, আমি জানি যেসব লোক যুক্তিবিদ্যা শিখতে চায় তারা সবাই বুদ্ধিমান লোক। এটা খুবই সহজ একটা ব্যাপার। যদি তারা অত বুদ্ধিমান না হতো তাহলে কি তারা যুক্তি দিয়ে চিন্তা করতো? বোঝাই যায়। এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলে এটা আপনারা আমাকে লেট মি নো, আমাকে শিখতে সাহায্য করো, আমাকে ভাবনা প্র্যাকটিস করতে সাহায্য করেন। সো এটা আমাকে জানাতে কমেন্টে ভুলবেন না। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। স্বামী, আমি খুব ক্লান্ত, আমি বসে আরাম করব আর টিভি দেখব, এখন এটাই করতে চাই। স্ত্রী, আর আমি বুঝি রান্নাঘরে হাড় ভাঙা খাটুনি খেটে তোমার জন্য খাবার রান্না করব? স্বামী, কেন, আর কি করবে তাহলে? জামাই বউ ওদের নিজেদের কথার লুপের মধ্যে আটকে গেছে যে আমি খুব ক্লান্ত, আমি এখন টিভি দেখবো, আমি এটাই করতে চাই। তাহলে যে হ্যাঁ তুমি এটাই করবা, কেন আমি এটা করবো? কারণ আমি এখন ক্লান্ত, আমি এখন বসে টিভি দেখবো। আর আমি কি তাহলে এখন হাড় ভাঙা পরিশ্রম করবো? হ্যাঁ তুমি এখন হাড় ভাঙা পরিশ্রম করবা, কারণ আমি এখন টায়ার্ড, এখন এটা তোমাকে করতে হবে। সো এটা কথা বলে ঘুরায় ফেরায় একই কথাকেই, এই চক্রাকার যুক্তির মূল বিষয়টা হচ্ছে যে আপনি ঘুরে ফিরে আপনি একই কথার মধ্যেই থাকবেন। যেটা আমরা প্রথমে বলেছিলাম, ক সত্য কারণ খ সত্য, খ সত্য কারণ ক সত্য, ওরকম আর কি ব্যাপারটা। 9 নম্বরে যাই। এটা 8 নম্বর যেটা, এটা আমার কাছে চক্রাকার যুক্তি মনে হচ্ছে। 9 নম্বরটা যায়, ও এটা তো অনেক এক্সারসাইজ, কারণ হ্যাঁ এটা বুঝার অনেক বিষয় আছে, শেষেরটা তো কঠিন না। 9 নম্বর, বিতর্ক অনুষ্ঠানের পর সঞ্চালক, সম্মানিত দর্শকবৃন্দ, এই বিতর্কের মাধ্যমে আপনারা এমন একজন নৈরাশ্যবাদী প্রার্থীর বক্তব্য শোনার সুযোগ পেলেন যিনি আমাদের সেই আগের শাসন আমলের পরাজিত মনোভাব এবং অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে চান। আপনারা আরও শুনতে পেলেন একজন অনুপ্রেরণা দানকারী, ভবিষ্যৎমুখী, আশাবাদীর কথা, যিনি দেশের মানুষের শক্তিমত্তা এবং আশা আকাঙ্ক্ষাতে বিশ্বাস রাখেন এবং আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। আমি দৃঢ় বিশ্বাস করি আপনারা ভোটের মাধ্যমে আপনাদের সঠিক বিচার বিবেচনার প্রতিফলন প্রদর্শন করুন। না, আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে চক্রাকার যুক্তি নাই। আবার পড়ি। বিতর্ক অনুষ্ঠানের পর সঞ্চালক বলতেছে যে, সম্মানিত দর্শকবৃন্দ, এই বিতর্কের মাধ্যমে আপনারা এমন একজন নৈরাশ্যবাদী প্রার্থীর বক্তব্য শোনার সুযোগ পেলেন যিনি আমাদের সেই আগের শাসন আমলের পরাজিত মনোভাব এবং অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে চান। আপনারা আরও শুনতে পারলেন এমন আরেকজন অনুপ্রেরণা দানকারী, ভবিষ্যৎমুখী, আশাবাদীর কথা, যিনি দেশের মানুষের শক্তিমত্তা এবং আশা আকাঙ্ক্ষাতে বিশ্বাস রাখেন এবং আমাদের সামনের দিকে এগিয়ে নিতে চান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা ভোটের মাধ্যমে আপনাদের সঠিক বিচার বিবেচনার প্রতিফলন প্রদর্শন করবেন। না, এটা আমার কাছে কোনো চক্রাকার যুক্তি নাই। আমার কাছে মনে হচ্ছে এটা জাস্ট একটা ডিবেটের পরে দুইটা মানুষ, একজন ছিলেন খুবই নিরাশাবাদী, উনি আগের শাসন আমলের পরাজিত শক্তি এবং অনিশ্চয়তার মধ্যে আমাদেরকে ঠেলে দিতে চাচ্ছেন। আরেকজন পেয়েছি যিনি ছিলেন যে খুবই অনুপ্রেরণা, যেহেতু ডিবেট আমরা দুটো মানুষ কথা বলেছে, অনুপ্রেরণা দানকারী, ভবিষ্যৎমুখী এবং আশাবাদী, যিনি দেশের মানুষের শক্তিমত্তা এবং আশা আকাঙ্ক্ষাতে বিশ্বাস রাখেন। যেটা এখন আমাদের হয়ে গেছে, আমাদের আশা আকাঙ্ক্ষাটা কি, আমাদের শক্তিটা কি, এটা আমরা ভুলে গেছি। খুবই অবাক ব্যাপার জানেন, এই যে অগাস্টের 5 তারিখে পুরো বাংলাদেশের মানুষ রাস্তায় ছিল এবং আমি আমি একটা মেয়ে, আমি টি শার্ট আর জিন্স পরা ছিলাম এবং সারাটা দুপুর থেকে যে আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি, রাস্তায় রাস্তায় হেঁটেছি, আমার একটা সময়ের জন্য যায় না আমার নিজেকে নিরাপদ মনে হয়। এই যে এতগুলো মানুষ আমরা হেঁটে গেলাম, ছেলে মেয়ে, ট্রান্সজেন্ডার, হিজড়া নির্বিশেষে আমরা সবাই পথে হেঁটে গেছি, একটা মানুষ কেউ আমাকে কোনো কমেন্ট করেনি, একটা মানুষ আমাকে কেউ কোনো কথা বলেনি। আমরা সবাই একসাথে ওখানে ছিলাম এবং আমরা সবাই আনন্দের সাথে, কেউ দুঃখে, কেউ মন খারাপ নিয়ে, বা যাই না, আমরা এক এক মানুষ আমরা আসলে এক এক অনুভূতির মধ্যে ছিলাম। এবং বিশেষ করে যখন ভাস্কর্যগুলো ভেঙে ফেলে, এই যে আমার যে ভালোবাসার যে একটা স্পিরিট আমার মাথায়, আমার শরীরে, মনোজগতে সম্পূর্ণ আমি মিলে যে একটা নতুন কিছু পাওয়ার যে একটা স্পিরিট আমার মধ্যে ছিল,
যেই মুহূর্তে তারা ভাস্কর্যগুলোকে ভাঙা শুরু করেছে সেই মুহূর্তে কিন্তু আমার ওই স্পিরিটটা চলে গেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা বাঙালি, আমরা যেরকম আমরা সেরকমই থাকবো। আমাদের এই যে আশার আলোটা, এই যে একটা স্বপ্নটা, একটা নতুন পৃথিবীর স্বপ্ন, এই স্বপ্নটা আসলে আমার কাছে তখন মনে হচ্ছে কি আমি স্বপ্নটা নাই হয়ে যাচ্ছে। আর আমি এমন একজন মানুষ, আমার হয় কি আশা একদমই ভেঙে চলে চুরমার হয়ে যায় না। আমার আশা একটু ভাঙে, আবার কোনো একটা কিছু দেখে আমি আবার নতুন করে আমি আবার নতুন করে একটা স্বপ্ন দেখার আমি চেষ্টা করি। এই যে আমরা সবগুলো মানুষ মিলে রাস্তায় নেমে গেলাম একটা নতুন কিছুর আশায়, আমার কিন্তু অনেক আশা ভঙ্গ হয়েছে, আমার কিন্তু স্বপ্নও ভেঙে গেছে। এবং তারপর থেকে বিশেষ করে মেয়েদের সাথে, এই মেয়েগুলাই কিন্তু ওই আন্দোলনের সময়, প্রতিবাদের সময় আর্মির গাড়ির সামনে যে একটা মেয়ে কিন্তু একটা গাড়ি থামিয়ে ফেলেছিল যে আমি আমার বন্ধুকে নিয়ে যেতে দিব না। আমার তো ওই কথা মনে পড়লে আমার এখন কান্না চলে এসেছে যে কিরকম একটা ভয়ঙ্কর ইয়ার মধ্যে ছিলাম, তাই না? তারপরে মেয়েগুলো নিজেদের পিঠ পেঁচে দিয়েছিল তাদের বন্ধুদের বাঁচানোর জন্য। তার পরবর্তীতে আমরা কি দেখলাম? এই মেয়েগুলাই রাস্তায় বের হচ্ছে কেন, প্যান্ট শার্ট পরছে কেন, তারা অধিকার চাচ্ছে কেন, কোনো নির্দিষ্ট ধর্মের লিখিত যে অধিকার তার মধ্যে আমাদেরকে থাকতে হবে, তার বাইরে আমরা যেতে পারবো না। প্যান্ট শার্ট পরে যাচ্ছে, তাদেরকে মাইর ধরা করা হচ্ছে, তাদেরকে শাহবাগি ট্যাগ দেওয়া হচ্ছে। ওদিন এক মেয়ে প্যান্ট শার্ট পরে কোথায় গেছে, তার গায়ে এক বৃদ্ধ মানুষ বলবো না, মৃদ্ধ ইতর কুলাঙ্গার তার পিঠের মধ্যে পানের পিক ফেলেছে। সো এই যে আশাভঙ্গের ব্যাপার। আবার আমি যখন আবার একটা নতুন কোনো মানুষের কথা শুনি, এই যে শুনলাম যে নতুন রাজনৈতিক দল আসছে, তখন আবার এই যে আমার আশার যেটা একটু ভেঙে ভেঙে গিয়েছিল বা ভেঙে গেছিল বা ভেঙে যাচ্ছিল, তখন আমি আবার নতুন করে একটা স্বপ্ন দেখি। তখন আমি আবার নতুন আশায়, বলে না যে বুক বাঁধি, ওরকম বুক বাঁধি আর কি। সো একটা লুপের মধ্যে আটকে গেছি আমরা, স্বপ্ন পূরণ না হওয়ার আর কি। সো আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুবই একটা ইমোশনাল মানুষ। সো আমি যৌক্তিক মানুষও, আমি সামটাইমস বুদ্ধিমান মানুষ, কিন্তু আমি যৌক্তিক মানুষ কি আমি অল টাইম? হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু রাগে আমি আমার হিতাহিত জ্ঞান হারায় ফেলি। সো আমি বলা যে আমি তিনটার কম্বিনেশনের মধ্যে থাকি। মাঝে মাঝে আমি খুবই নির্বুদ্ধির মতো কাজ করি, মাঝে মাঝে আমি খুবই বুদ্ধিমানের কাজ করি, আমি খুবই যৌক্তিক আচরণ করি, মাঝে মাঝে খুবই অযৌক্তিক আচরণ করি। সো এই আর কি। সো আচ্ছা, যেটা আমরা পড়ছিলাম, আমরা স্টিক টু আওয়ার পড়ালেখার মধ্যে। তো 9 নম্বর যেটা পড়েছিলাম ওটা আমার কাছে মনে হচ্ছে যে না, এটার মধ্যে কোনো চক্রাকার যুক্তি নাই। 10 নম্বরে যাই। প্রফেসর আফতাব হোসেন, এই গবেষণার ক্ষেত্রে সকল বিশেষজ্ঞ আমার আবিষ্কারের সাথে একমত। এই গবেষণা ক্ষেত্রের সকল বিশেষজ্ঞ আমার আবিষ্কারের সাথে একমত। মানে আমি যে ফিল্ডে গবেষণা করছি, এই ফিল্ডের অন্য বিশেষজ্ঞরাও আমার আবিষ্কারের সাথে একমত। কিন্তু আমি শুনলাম প্রফেসর অমল রায় আমার সাথে দ্বিমত পোষণ করেন। প্রফেসর ছাত্র, কিন্তু আমি শুনলাম যে প্রফেসর অমল রায় আপনার সাথে দ্বিমত পোষণ করেন। প্রফেসর আফতাব হোসেন, উনি এই ব্যাপারে বিশেষজ্ঞ নয়, এই ব্যাপারে ওনার মতামত গ্রহণযোগ্য নয়। ছাত্র, আপনি কিভাবে জানেন যে উনি গবেষণার ক্ষেত্রে ওনার অভিজ্ঞতা নেই? প্রফেসর আফতাব, এটা বোঝা যায় ওনার কোনো অভিজ্ঞতা নেই, কারণ তিনি আমার সাথে একমত নন। অবশ্যই এটা চক্রাকার যুক্তি, কারণ উনি ঘুরাফিরে আছেন। উনি বিশেষজ্ঞ না, কারণ উনি আমার সঙ্গে একমত না। উনি একমত না কারণ উনি বিশেষজ্ঞ না, কারণ উনি আমার সঙ্গে একমত না। আমি যেহেতু বিশেষজ্ঞ, আমি এটা বলছি, সবাই আমার সঙ্গে এটাতে একমত পোষণ করতে বাধ্য, এটার মধ্যে কোনো দ্বিমত থাকতে পারবেই না। এই যে এখানে হলো ঝামেলা, মানে কি, কেন, কখন, কিভাবে, এগুলোর কোনো অ্যান্সার নাই। খালি আমি যেহেতু এটা বলছি, আমি যেহেতু গবেষণা করে এটা বলছি, এবং আমার সাথে অন্যরাও এটার সঙ্গে কেউ দ্বিমত পোষণ করতেই পারে না। আমার ফিল্ডে যারা গবেষণা করে তারা এটার সঙ্গে কিছুতে একমত, মানে দ্বিমত পোষণ করতে পারে না। যদি তারা দ্বিমত পোষণ করে, তারা আমার এই গবেষণার ফিল্ডের মধ্যে না, বা তারা এই বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা নেই। ঘুরে ফিরে কথাটা একই কথাই, যেটা আমি বারবার বলছি, যেটা ধার্মিকরা করে। বা ধার্মিকরা তো সব ধার্মিকরা আবার একই কাহিনী না। এটা করে হচ্ছে যারা ধর্মের হোলসেল এজেন্সি নিয়েছে, যারা ভাবে যে ধর্মের সবকিছু তাদের গাড়ির উপরেই আছে, এবং তাদেরকেই এটাকে সব ঠিকঠাক করে নিয়ম নীতির মাধ্যমে রাখতে হবে, এই দায়িত্ব তাদের উপর। হ্যাঁ, ওকে। 11 নম্বর প্রশ্নে চলে যায়।
প্রাচীন যুগের মানুষদের প্রথাকে আমাদের অবশ্যই মেনে নেওয়া উচিত। যারা হলফ করে নিজেদের দেবতাদের বংশধর হিসেবে দাবি করত, তারা তো তাই বলতো। নিশ্চয়ই তারা নিজেদের পূর্বপুরুষদের চিনত। আমরা কিভাবে দেবতাদের সন্তানদের সন্দেহ করতে পারি? এটা একটা চক্রাকার যুক্তি। এটা কি বলছে? প্রাচীন যুগের মানুষদের প্রথাকে আমাদের অবশ্যই মেনে নেওয়া উচিত। যারা হলফ করে নিজেদেরকে দেবতার বংশধর হিসেবে দাবি করত, তারা তো তাই বলতো। নিশ্চয়ই তারা নিজেদের পূর্বপুরুষদের চিনত। আমরা কিভাবে দেবতাদের সন্ততিদের সন্দেহ করতে পারি? প্লেটোটেমিয়াস, এটা প্লেটোটেমিয়াস বই থেকে নেওয়া। ইয়েস, এটার মধ্যে একটা চক্রাকার যুক্তি আছে যে প্রাচীন যুগের মানুষদের প্রথাকে আমাদের অবশ্যই মেনে নেওয়া উচিত, কারণ তারা হলফ করে নিজেদেরকে বলে গেছেন যে আমরা দেবতাদের কি বংশধর। এখন মানুষের বলা লেখা এগুলোর মধ্যে তো সবসময় কোনো খুঁজে ভেজাল থাকে। যে ক্ষমতাধর, যার হাতে টুলস থাকে, যে পারে তার কথাগুলোকে, তার লেখাগুলোকে ছড়িয়ে দিতে, তারা কিন্তু ওগুলোর মধ্যে অনেক ম্যানিপুলেট করে। আগেরকার দিনে লেখা টেখা বা এসব পড়ালেখা বা লেখাপড়া বা এসব এই যে লিখে রাখার যে পদ্ধতি, এটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে ছিল। রাজা বাদশাহ, তাদের আন্ডারে যারা পুরোহিত, তাদের আন্ডারে যারা লার্নেড মানুষ, তারা ওইভাবেই লিখতো যেটা তার শাসনকালে বা শাসনের জন্য সুবিধা হয়, বা ওই যুগের মানুষদের যারা তারা ওটাতে যা বিশ্বাস করে তার প্রতিফলন থাকে। সো এটা আমার কাছে চক্রাকার যুক্তি মনে হয়েছে, কারণ ঘুরে ফিরে একই রূপের মধ্যে। কারণ তারা নিজেরাই যেহেতু বলছে তার মানে এটা সত্য, যেহেতু তারা বলছে তার বেলা এটা সত্য, এবং তারা যেহেতু বলছে তারা তো তার নিশ্চয়ই চিনেই নিশ্চয়ই তারা বলছে। তারা ওদের কাজিনদেরকে বা তাদের বংশধরদেরকে চিনে দেখে তারা মানে ঘুরে ফিরে কথাটা আছে একই। 11 আবার 2টা পার্ট আছে। না, এটা এক্সারসাইজের এখন আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি। এতক্ষণ আমরা পড়েছিলাম এক্সারসাইজের ক পার্টটা পড়ছিলাম, যেখানে চক্রাকার যুক্তি কি আছে নাকি নাই এটাই বের করার দরকার ছিল। এখন আমরা খতে যাচ্ছি। নিচের উদাহরণগুলোতে যদি ব্যবহার করা হয়ে থাকে, নিচের উদাহরণগুলোতে যদি কোনো কুযুক্তি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেটা কোন কুযুক্তি? এখন কঠিন খেলা হবে, এখন ওদেরকে পুরোটা আবার রিভিউ করতে হইতে পারে। শুরু করি। ক্ষয়ে 12 নম্বর কোয়েশ্চেন। বিজ্ঞাপন। বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা কোলগেট টুথপেস্ট ব্যবহার করেন। এটা একটা অবশ্যই কুযুক্তি। এটা কোন কুযুক্তি আমি বলি। বিজ্ঞাপন, এটা একটা বিজ্ঞাপন দিচ্ছে যে বিশ্ববিখ্যাত রুনা লায়লা কোলগেট টুথপেস্ট ব্যবহার করেন, তার মানে এটা আপনিও ব্যবহার করতে পারেন। এটাকে জনগণের দোহাই, এটাকে আমরা জনযোক্ষণের দোহাই বলতে পারি, বা এটাকে আমরা ভুল বিশেষজ্ঞের দোহাই বলতে পারি। যে রুনা লায়লা উনি একজন সঙ্গীত শিল্পী, উনি সঙ্গীতের মাস্টার হইতে পারেন, কিন্তু ডেন্টিস্ট একটা টুথপেস্ট কোনটা ব্যবহার করা উচিত কি উচিত নয়, এবং উনি ব্যবহার করলেই সেটা আমাকে ব্যবহার করতে হবে, বা উনি ব্যবহার করে দেখেই এটা একদম সর্বশ্রেষ্ঠ, এরকম আমাদের ভাবা কোনোই কারণে। তো এটা আমার মনে হয় এটা ভুল বিশেষজ্ঞের দোহাই। আপনাদের কি মনে হয়, যারা এতদিন ধরে আজকের এপিসোড পর্যন্ত আমার এই প্রত্যেকটা পর্ব শুনছেন, তাদের কাছে কি মনে হয় এটা অবশ্যই জানতে ভুলবেন না। আর আমাদের একটা পুরস্কার, 2টা পুরস্কার ঘোষণা করা হয়েছে। একটা নাওয়েদ ইকবাল, দ্য রাইটার অফ দিস বুক, উনিও একটা পুরস্কার ঘোষণা করেছেন যে যারা এই বই পড়ার এই পুরো জার্নিটার মধ্যে যারা হচ্ছেন কমেন্টে সবসময় আমাদের পাশে থাকবেন, তাদের মধ্যে থেকে নির্বাচিত একজনকে নিয়ে আমি আমার আমি ডিনার করতে যাব। যারা আমাকে, এবং এই আরেকটা অবশ্যই আছে যে আপনি খালি কমেন্ট করেন পাগলের মতো, তাহলে হবে না। মানে আমার এই যে ভাবা প্র্যাকটিস করার যে জার্নিটা, যে উদ্দেশ্যে এবং যে লক্ষ্যে আমরা এই যে লজিক্যাল রিজনিং শিখছি, এবং এই লজিক্যাল রিজনিং শিখতে যে কোনটা ফ্যালাসি, আমরা সেই ফ্যালাসিগুলো শিখছি, সেটার এই লার্নিং পর্যায়টার মধ্যে যাদের কমেন্টের মাধ্যমে আমি এনরিচড হব, যাদের কমেন্টের মাধ্যমে আমি এনলাইটেড হব, তাদের মধ্যে থেকে একজনকে বাছাই করা হবে আমার সাথে ডিনার করতে যাওয়ার জন্য। এবং আমাদের যে রাইটার উনিও তার জন্য একটা পুরস্কার ঘোষণা করেছেন। সো কমেন্ট করতে ভুলবেন না আপনি কি ভাবছেন, বা এই বইটা পড়ার সময় কোন এক্সারসাইজে আপনার কোনটা কি উত্তর মনে হচ্ছে, এটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। সো আমরা 13 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। ব্যক্তি। ও কি, তুমি কি ধানি মরিচ খাচ্ছ? কিভাবে যে এগুলো সহ্য করতে পারো? এগুলো তো পাহাড়ি এলাকায় চাষ করা হয়, সব পাহাড়ি মরিচই সাংঘাতিক রকমের ঝাল।
এটার মধ্যে কি আছে বলেন তো? এটার মধ্যে কোন লজিক্যাল ফ্যালাসিটা আছে? এটা পূর্ব ধারণা। যেহেতু সব কিছু, সব পাহাড়ি মরিচেই, এগুলো যদি পাহাড়ি এলাকায় চাষ করা হয়, পাহাড়ি মরিচ সাংঘাতিক রকমের ঝাল। উনি একটা স্টেটমেন্ট দিল যে পাহাড়ি মরিচ, যেহেতু পাহাড়ি চাষ করা হয়, পাহাড়ি মরিচ খুবই ঝাল। এটা পূর্ব ধারণা আমার কাছে মনে হচ্ছে। পূর্ব ধারণা কি? অ্যাজাম্পশন, প্রি অ্যাজাম্পশন করে নিচ্ছেন উনি। 14 নম্বর কোয়েশ্চেনে যাই। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ সমিতি বলেছে বন্দুক কিনলে মানুষ আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে। আমার মনে হয় আমি বন্দুক কিনবো না। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ সমিতির লোকজন নিশ্চয়ই বন্দুকের ব্যাপারে বিশেষজ্ঞ হবে। এটাও আমার কাছে মনে হচ্ছে ভুল বিশেষজ্ঞের দোহাই। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ সমিতি বলেছে বন্দুক কিনলে মানুষ আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে। আমার মনে হয় আমি বন্দুক কিনবো না। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ সমিতির লোকজন নিশ্চয়ই বন্দুকের ব্যাপারে বিশেষজ্ঞ হবে। এটা আমার কাছে ভুল বিশেষজ্ঞের দোহাই মনে হচ্ছে। এটা আপনাদের কাছে কি মনে হয়? যদিও আমি আগ্নেয়াস্ত্র রাখার, মানে সবাই র্যান্ডমলি অস্ত্র রাখবে, ফায়ার আর্মস রাখবে, এটা আমি পছন্দ করি না। হ্যাঁ, যারা নিরাপত্তার দায়িত্বে আছে, যারা অথরাইজ, তারা কিছু মানুষজন রাখতে পারে। আর যদি ব্যক্তিগত পর্যায়ে অনেক কোটিবান বা অনেকে কেউ যদি মনে করতে পারে যে হ্যাঁ তার সিকিউরিটি, সে প্রপার সিকিউরিটি পাচ্ছে না, তাহলে তার একটা আগ্নেয়াস্ত্র দরকার তার নিজের সেফটির জন্য। কিন্তু সেটা প্রপার ডকুমেন্টেশনের থ্রুতে এবং সেটা প্রপার ওয়েতে তার কাছ পর্যন্ত আসতে হবে। এরকম র্যান্ডম কালকে আমি চাইলাম আমরা সবাই মিলে, আমারও সিকিউরিটি রিজন, ওই যে যেমন আমাদের একজন উপদেষ্টা, উনিও ম্যাগাজিন নিয়ে এরপরে চলে গেছে, ওনার কাছে অস্ত্র আসবে কেন? ওনার পুরো বাংলাদেশের Z4 সিকিউরিটি তো ওনার পিছে লেগে গেছে। তারপরেও যে ওনার কাছে বলতেছে উনি অস্ত্র রাখছে, যে এটাতে হয় কি, একজন উপদেষ্টার কাছে যদি এটা আমি শুনি, তাহলে একটা সাধারণ নাগরিক হিসেবে আমি তো মানে কি অবস্থানের মধ্যে আছি তাহলে বলেন? তাহলে তো এখন কি আমরা বাংলাদেশে 18 কোটি জনগণ আমরা সবাই অস্ত্র নিয়ে নিব? এটা আসলে তখন আর অস্ত্র থাকলে কি, আমার বাবা যখন মারা গেছিল, আমার একটা আঙ্কেল আমাকে একটা কথা বলেছিল। উনি আমার একটা মেন্টর। আমার বাবা মারা যাওয়ার পর উনি, মানে ওই আঙ্কেলটা এত সুন্দর করে আমাকে সব বুঝিয়ে শুনিয়ে, যে যখন যেই পরামর্শ উপদেশ আমি ওনার কাছে চেয়েছি, উনি খুবই সুন্দর করে সেটা আমাকে বুঝিয়েছেন, আমাকে শিখিয়েছেন, এবং সেটাকেও আমি সামটাইমস খুবই দারুণভাবে এক্সিকিউট করেছি। সামটাইমস আমি পাইনি, তখন আবার ওনার সঙ্গে সলা পরামর্শ করেছি, এবং নিজের ভুলটাকে কেমনে ঘুরান্তিস দিয়ে, বাজে বাজে অবশ্য ঘুরান্তিস দেওয়ার সম্ভব নেই, তখন ভুল স্বীকার করে চুপ করে বসে থাকতে হচ্ছিল, কিচ্ছু করার ছিল না, যে নেক্সট টাইম দেখে নিবো বা নেক্সট টাইম এরকম ভুল করবো না, এরকম একটা আশায় বসে থাকতে হচ্ছিল। কিন্তু উনি আমাকে অসম্ভব হেল্প করেছে। বাবা আঙ্কেল আমাকে 3টা কথা বলেছিলেন আমার বাবা মারা যাওয়ার পর। প্রথম কথা বলেছিলেন যে শুন, হাঁসের মতো হবি, তোর গায়ে তুই পৃথিবীর কোনো কিছু কখনো লাগতে দিবি না, তুই ইউ উইল বি লাইক আ হাঁস। হাঁস পানিতে নেমা সারাদিন পড়ে থাকে, কিন্তু হাঁস যখন পানি থেকে উঠে আসে, ওর গায়ে এক বিন্দু পানি থাকে, তুই এরকম হবি। তোর যদি তোর এই কাজের জন্য, তোর এই ব্যবসার জন্য, তোর এই ফ্যামিলিকে লিড করার জন্য বা ফ্যামিলিকে মানে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তোর যদি পানিতে নামতে হয়, পঙ্কিলতম কাদার মধ্যেও নামতে হবে, যখন তুই এখান থেকে উঠবি তুই ক্লিন হয়ে উঠবি। কখনোই কোনো কিছু কারো কথা, যে তুই মায়া মানুষ, তোকে এরকম তোর রিলেটিভরা বলবে আরে মায়া মানুষ কেন দেবে, আমরা দেখি, আমরা নানাভাবে তোকে ম্যানিপুলেট করার চেষ্টা করি, গায়ে মানবি না। তুই তোর অনলি ফোকাস অন ইউর ওয়ার্ক, বাবার ব্যবসা, বাবার কাজ, ভাই বোনের পড়ালেখা, নিজের পড়ালেখা, আম্মু, এদের উপর ফোকাস থাকবা, অন্য কিছু নিবা না। সেকেন্ড হচ্ছে কাঁচা পয়সা। কখনো কোনো দিনও জীবনে কাঁচা পয়সা বিনা পরিশ্রমে টাকার জন্য কখনোই পেলে ওটার সাথে সাথে যদি হ্যাঁ এমন হয় যে পায়ে গেছিস কোনোভাবে করতে বসো, সাথে সাথে দান করে দিবি, গরিব মানুষকে দান করে, একটা এতিমখানায় দান করে দিবি, একটা অন্ধদের সোসাইটি দান করে দিবি, একটা ডিসেবল মানুষদের জন্য দান করে দিবি। কখনোই কাঁচা পয়সা রাখবে। কাঁচা পয়সা হয় কি, বিনা পরিশ্রমের টাকা না, খালি উড়াইতে মন চায়, ওটার পরে শ্রদ্ধা থাকে না, সম্মান থাকে না, ভালোবাসা থাকে না। সো ওই টাকাটা না জীবনে কোনো সার্থকতা নেই, ওটা যেমনি সামনে চলে যায়। সো টাকা, কাঁচা পয়সার জন্য কখনো লালায়িত হবে না। আর থার্ড পয়সা জীবনে কখনো অস্ত্র কিনবা না। যখনই তোমার পকেটে একটা অস্ত্র থাকবে, তখন মনে হবে কি, একটা রিক্সাওয়ালার সঙ্গে একদিন কথা কাটা করেছে, মনে হবে তারা খুন করে ফেলাই, ওর সঙ্গে ঝগড়া হয়েছে, এটা খুন করে ফেলাই। এই যে অস্ত্র আর কাঁচা পয়সা তোমাকে তোমার যে একটা মানুষের যে একটা মানবিক গুণাবলী থাকে, এই গুণাবলী থেকে তোমাকে বাইক করে নিয়ে যাবে এবং তোমাকে একটা অন্য কোনো একটা মানুষের রূপান্তরিত করবে, যেটা খুব একটা ভালো মানুষ না। ওখানে কথায় কথায় তুমি পয়সার গরম দেখাবা, কথায় কথায় তোমার অস্ত্র বাইর হয়ে যাবে। এগুলো আমাদের পৃথিবীতে আপনি দেখবেন
কথায় যারা টাকার গরম দেখায়, কথায় যাতে অস্ত্র বেরো যায়, তাদের কিন্তু সেম সমস্যা। সো আমি, আব্বু মারা গেছে তো অনেক বছর হয়ে গেছে, আমি এখনও আঙ্কেলের কথাটা না একদম আমার মনের মধ্যে, আমার হৃদয়ে আমি পাথরে লিখে রেখেছি। কখনো আঙ্কেলের কথাটা আমি সারা জীবন মনে রাখবো, এবং আমি ওই আলোকেই আমি চাই সবসময় যে আমার জীবনটা, এই কয়েক কিছু জিনিস আছে আমি সবসময়, যত যাই হয়ে যাক না কেন, আমার জীবনে এই কয়েকটা কোর জিনিসকে আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি। তো একটু অপ্রাসঙ্গিক কথাবার্তা বললাম। সো আমাদের এই কোয়েশ্চেনটা কোন কুযুক্তি আপনার কাছে মনে হয়, এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই প্লিজ আমাকে জানতে সাহায্য করেন, আমাকে শিখতে সাহায্য করেন, আমাকে বুঝতে সাহায্য করেন। আমি খুবই খুশি হব যদি এই প্রশ্নটার উত্তরটা আপনারা আমাকে কমেন্টে জানান, এটার মধ্যে কোন কুযুক্তিটা আছে। যদিও আমার কাছে এটা ভুল বিশেষজ্ঞের দোহাই মনে হচ্ছে, আপনাদের কাছে এটা কি মনে হয় সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আত্মহত্যা প্রবণ হয়ে যাওয়ারও কিন্তু একটা, আমার কাছে যখন অস্ত্র কিছু হইলে মনে হবে ঠাস করে নিজেকে মেরে ফেলি, এটাও কিন্তু একটা পয়েন্ট। সো ইয়েস, এবং এই 14 নম্বর কোয়েশ্চেনটা আরেকটা পার্ট আছে। আচ্ছা না, এটা আপনারা আমাকে লেট মি নো, দেখে আপনারা আমাকে কি বলেন, আমি তো নেক্সট এপিসোডে এগুলো বলবোই। এখন আমরা চলে যাচ্ছি, এইটাতে আমাদের রাইটার আমাদেরকে জ্বালায় মারতে চায়। এই চক্রাকার যুক্তি, সার্কুলার রিজনিং, এটার মধ্যে হচ্ছে 3 ক্যাটাগরি অফ এক্সারসাইজ আছে। প্রথম ক্যাটাগরিতে আমরা চক্রাকার যুক্তি আছে নাকি নাই সেটা আমরা জেনেছি। তৃতীয় ক্যাটাগরিতে যে আমরা কোন কুযুক্তি আছে সেটা খুঁজে বের করেছি। 3 নম্বর যেই এক্সারসাইজটা, সেটা হচ্ছে নিচের কথোপকথনের মধ্যে কি কোনো চক্রাকার যুক্তির উদাহরণ আছে, যদি থাকে সেটা কি। তাহলে চলেন আমরা উদাহরণটা পড়ে চলি। গালি, আমার মনে হয় ঠান্ডা লেগেছে। জামিল, অন্তত কালা কাসুন্দা খাওয়ার মতো তো ঠান্ডা লাগেনি। অমিত, কালা কাসুন্দা খাবার মতো ঠান্ডা লাগাটা কি রকম? জামিল, ঠান্ডা লেগেছে মনে করে তুমি কালা কাসুন্দা খেলে, তারপর যখন খাওয়া থামলে তখন আরো বেশি ঠান্ডা লেগে গেল কারণ তুমি খাওয়া থামিয়েছ। অমিত, চিকিৎসা বিজ্ঞানের কোনো গবেষণার কারণে কি তুমি এই তত্ত্বে বিশ্বাস করছো? জামিল, আমি বিশ্বাস করি কারণ এটা আমার বেলায় ঘটেছে। অমিত, কিন্তু ঘটনা ভিত্তিক প্রমাণ বিশেষ করে শুধু একটা মাত্র অভিজ্ঞতা থেকে নেওয়া প্রমাণ তো কিন্তু ঘটনা ভিত্তিক প্রমাণ বিশেষ করে শুধু একটা মাত্র অভিজ্ঞতা থেকে নেওয়া প্রমাণ তো নির্ভরযোগ্য না। গালি, সত্যিকারের ডাক্তাররা কাল কাসন্দা খাওয়ার পরামর্শ দেয় না। তুমি সেটা কিভাবে জানো? আর সত্যিকার ডাক্তার কারা? গালি, সত্যিকারের ডাক্তার হচ্ছে তারা যারা মেডিকেল কলেজে যায়, যারা ওইসব কবিরাজি ডাক্তারদের থেকে, যারা বিক্রির জন্য এইসব ভেষজ ওষুধের কথা বলে, তাদের থেকে অনেক বেশি জানে। অমিত, একজন আসল ডাক্তার আর অন্য ডাক্তারের মধ্যে পার্থক্য কি সেটা কিভাবে জানো? কারণ আসল ডাক্তাররা বেশি বুদ্ধিমান। তুমি কিভাবে জানো যেসব ডাক্তাররা কালো কাসুন্দা খেতে পরামর্শ দেয় না, তাদের আইকিউ যারা পরামর্শ দেয় তাদের থেকে বেশি? তুমি কি ডাক্তারদের মধ্যে আইকিউর ভিন্নতা নিয়ে গবেষণা করেছো? গালি, এটা তো বোঝাই যায় ওরা বেশি বুদ্ধিমান, তারা কালো কাসুন্দা খেতে পরামর্শ দেয় না। অমিত, তোমার যুক্তি একই কথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। গালি, না খাচ্ছে না। ইয়েস, অবশ্যই এটার মধ্যে কি বলে চক্রাকার যুক্তি আছে, মানে কথাটা একই লুপের মধ্যে আটকে গেছে। তুমি মনে করো ডাক্তারে এটা, ডাক্তার আমার এই গল্পটা আবার পড়তে হবে। এখানে 3টা ক্যারেক্টার, গালিব, জামিল এবং অমিত। গালিব বলেছে আমার মনে হয় ঠান্ডা লেগেছে। জামিল বলছে অন্তত কাল কাসুন্দা খাওয়ার মতো ঠান্ডা তো লাগেনি। আরেকজন বলছে অমিত, কাল কাসুন্দা খাওয়ার মতো ঠান্ডা লাগাটা কি রকম? জামিল, ঠান্ডা লেগেছে মনে করে তুমি কাল কাসুন্দা খেলে, তারপর যখন খাওয়া থামলো তখন আরো বেশি ঠান্ডা লেগে গেল কারণ তুমি খাওয়া থামিয়েছো। অমিত, চিকিৎসা বিজ্ঞানের কোনো গবেষণার কারণে তুমি কি এই তত্ত্বে বিশ্বাস করছো? জামিল, আমি বিশ্বাস করি কারণ এটা আমার বেলায় ঘটেছে। অমিত, কিন্তু ঘটনা ভিত্তিক প্রমাণ বিশেষ করে শুধু একটা মাত্র অভিজ্ঞতা থেকে নেওয়া প্রমাণ তো নির্ভরযোগ্য নয়। গালি,
সত্যিকারের ডাক্তাররা কাল কাসুন্দা খাওয়ার পরামর্শ দেয় না। অমিত, তুমি সেটা কিভাবে জানো? আর সত্যিকার ডাক্তার কারা? গালি, সত্যিকারের ডাক্তার হচ্ছে তারা যারা মেডিকেল কলেজে যায়, যারা ওইসব কবিরাজি ডাক্তারদের থেকে যারা বিক্রি করার জন্য এইসব ভেষজ ওষুধের কথা বলে, তাদের থেকে অনেক বেশি জানে, তারাই হচ্ছে সত্যিকারের ডাক্তার। অমিত, একজন আসল ডাক্তার আর অন্য ডাক্তারের মধ্যে পার্থক্য কি সেটা কিভাবে জানো? কারণ আসল ডাক্তাররা বেশি বুদ্ধিমান। অমিত, তুমি কিভাবে জানো যে যেসব ডাক্তারেরা কাল কাসুন্দা খেতে পরামর্শ দেয় না, তাদের আইকিউ যারা পরামর্শ দেয় তাদের থেকে বেশি? তুমি কি ডাক্তারদের মধ্যে আইকিউ এর ভিন্নতা নিয়ে গবেষণা করেছো? গালি, এটা তো বোঝাই যায় ওরা বেশি বুদ্ধিমান, তারা কাল কাসুন্দা খেতে পরামর্শ দেয় না। ও অমিত, তোমার যুক্তি একই কথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। গালিব, না খাচ্ছে না। আপনাদের কি মনে হয় খাচ্ছে নাকি খাচ্ছে না? যেমন এরকম আরেকটা গল্প আছে যে বিশেষ করে ধার্মিকরা আমাদেরকে বলে এইসব কথা যে বিগ ব্যাং এর আগে কি, মানে সবকিছু করার কিছু একটা যেহেতু কেউ না কেউ করেছে, তাহলে বিগ ব্যাংও যেহেতু হয়েছে তার মানে বিগ ব্যাং এর আগে কি হয়েছে, যেহেতু আগে কিছু একটা হচ্ছে, যেহেতু পরে কিছু একটা তার মানে আগেও কিছু একটা হয়েছে, এরকম একটা লুপের মধ্যে আটকায় ফেলে। তো ওদিন ফেসবুকে, আমি নামটা ভুলে গেছি, উনি যদি কখনো আমার এই ভিডিওটা দেখে থাকেন, ভাই আমি আপনার একটা কমেন্ট আমি একটু আমার ফেসবুকে পড়েছিলাম, আপনার লেখাটা, আপনি একটা বিশাল লেখা দিয়েছিলেন, ওখান থেকে ওই লেখারই একটা অংশ আমি শেয়ার করছি। সরি, আমি আপনার নামটা ভুলে গেছি। সো কখন যদি শুনে থাকেন কমেন্টে এসে কিছু একটা বলে যেন আর কি। সো একজনকে এসে মানে এই যে বিগ ব্যাং এর আগে কি, বিগ ব্যাং এর পরে কি, তাহলে ওনাকেও তো কেউ একজন সৃষ্টি করেছেন টাইপের, যে আমরা যে কনভারসেশন লুপে আটকে যাই, তো কোন লুপের মধ্যে আটকানো একটা ছেলেকে একজন লোক এসে জিজ্ঞেস করতেছিল যে হ্যাঁ তাহলে বলো তো বিগ ব্যাং এর আগে কি? তখন সেটা উত্তর দেয় যে বিগ ব্যাং এর আগে হচ্ছে শেলডন, জুনিয়র শেলডন। দারুণ না? তো আমাদের 16 নাম্বার, যেটা আমার কাছে 15 নাম্বার কোয়েশ্চেন ঘরে, মানে আমাদের এক্সারসাইজের 3 নাম্বার যে পার্টটা, সেই পার্টটা আমরা যে গল্পটা পড়লাম সেটার মধ্যে অবশ্যই চক্রাকার যুক্তি আছে, কারণ তারা তিনও বন্ধু মিলে আসল কথাটা ফেলে ওরা একই কথার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সো ইয়েস, আমার রিডিং ব্লগ মিস লিকটক দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, অলমোস্ট 1 ঘন্টা পার করে ফেলেছি। আমাদের গত পর্বেরও কিছু এক্সারসাইজের অ্যান্সার দেওয়ার আমার কথা ছিল, আসলে অ্যান্সারগুলো দেওয়ার একটু চেষ্টা করি। ওইটা ছিল আমরা পড়ছিলাম যে পূর্ব ধারণা কি, ওই এপিসোডটার আমি একটু কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমি বলে যাবো, আপনারা মিলাই নেবেন নাকি? আমি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আচ্ছা ভিডিওটা অনেক যেহেতু বড় হয়ে গেছে আমি একটু শেষ করে দিই, কারণ এটা আপলোড করতে আমার ঝামেলা হয়ে যাবে। সো পূর্ব ধারণাতে একটা কোয়েশ্চেনের অ্যান্সার খালি আমি আপনাদেরকে বলে দিব, বাকিগুলো আপনাদের কাছে থাকলে এটা হয়তো এই বইটা শেষে আমরা যে এগুলাকে সলভ করার চেষ্টা করবো, ততদিন পর্যন্ত আমরা একটু ভাবি, জেনে ফেলে তো জানা হয়েই গেল, তাই না? ওখানে পয়সার মূল্য নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, তো আমি ওটা শুনে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কাহিনী রেখে এটার মূল্য কি। ওইটা আসলে যে সালটা, সেই সালের সাথে আপনি পয়সার মানটাকে গুণ করলেই আপনি ওই অ্যান্সারটা পেয়ে যাবেন। যেমন এটা আমি অ্যান্সার কোয়েশ্চেনটা একটু পড়ে আসি, তাহলে জিনিসটা বুঝতে আমাদের একটু সুবিধা হবে। প্রশ্নটা ছিল যে 2012 সালে বাংলাদেশি 50 পয়সা থেকে 2024 সালে বাংলাদেশি 50 পয়সার মূল্য বেশি কেন? এটা করতে হবে কি জানেন? আপনি 2012 সাল ইন্টু 0.50 এটা দিয়ে আপনি গুণ করবেন, তাহলে হবে 1600 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে 2024 ইন্টু 0.50 আপনার গুণ করলে হয় 1012 টাকা। তাহলে মূল্যটা কিন্তু বেড়েছে, রাইট? এই জিনিসটা আসলে এভাবে করতে হয়। আর আরেকটা ছিল যে মাইক্রোওয়েভ কিনা নিয়ে একটা ছিল, যে ওই ছেলেটার মাথায় প্রি ধারণা কি কি ছিল, কেন সে তার মাকে এই কথাটা বলেছে, তার মাথায় কোন কোন প্রি ধারণা থাকার কারণে সে তার মাকে এই কথাটা বলেছিল। একের উত্তর হবে হ্যাঁ, ওর মায়ের ব্যাগে যথেষ্ট টাকা নেই, হ্যাঁ। 2 এর উত্তর জন্মদিনে ওর যা যা চায় তাই সে পায়, ইয়েস। 3 হবে না, সব মাইক্রোওয়েভই দামি না, সে একটা নির্দিষ্ট ওয়েভ, সে বলেছিল যে আমার মা একটা দামি মাইক্রোওয়েভ কিনতে চায়, সে বলছে তার মা একটা দামি মাইক্রোওয়েভ, কিন্তু সব মাইক্রোওয়েভ দামি, এই কথা সে বলেনি। 4 নাম্বার
ফ্রি আইসক্রিম বলে কোনো কিছু নেই। হ্যাঁ, অন্তত যে ধরনের আইসক্রিম সে চাচ্ছে সেগুলো তো ফ্রি আইসক্রিম না। বাবুর 5 নাম্বার, বাবুর মা আগের দিনই ওর জন্য ফ্রিজে আইসক্রিম কিনে রাখেন নাই। 5 নাম্বার হচ্ছে হ্যাঁ, অবশ্যই আইসক্রিম কিনে রাখেন নাই দেখে তো ও আজকে আইসক্রিমটা খেতে চাচ্ছে। 6 নাম্বার, মাইক্রোওয়েভে আইসক্রিম রাখলে সেটা গলে যায়। 6 নাম্বারে না, এই চিন্তা তার মাথায় আসেনি, কারণ এরকম কোনো কথা সে বলে নাই। 7 নাম্বার হচ্ছে ঘর ঝাড়পোছ, এটা আমি পেরেছিলাম, আমি বলেছিলাম যে 3টা মিলে একটাই হবে। সো ইয়েস এভরিওয়ান, আমার রিডিং ভিলগ চ্যানেল মিস লিপটক ডিএচকে দেখার আপনাদেরকে আমন্ত্রণ থাকলো। এবং যারা যারা দেখেন আমার এই ভিডিও সিরিজগুলো, আমরা পড়ছি অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক্যাল ফ্যালাসি, কুযুক্তি পরিচিতি, নাওয়েদ ইকবালের লেখা অসম্ভব ইন্টারেস্টিং একটা বই, যে বইটা আমাদেরকে আমাদের চিন্তা ভাবনাকে শানিত করছে, আমাদের লজিক্যাল ফ্যালাসি শেখাচ্ছে, এবং ফ্যালাসি শিখলে পরেই আপনি লজিকগুলা কীভাবে আপনার শানিত করতে হবে সেটা সম্পর্কে আপনি জানবেন। সো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। আর এই এপিসোডের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি চেষ্টা করব, বা এই এপিসোডে যে অধ্যায়টা আমরা পড়লাম, যে সার্কুলার রিজনিং, সেটা নিয়েও যদি আপনাদের কিছু বলার থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানতে ভুলবেন না। আর প্লিজ একটা আপনার বেল আইকনটা ক্লিক করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।